সালাম দিয়ে কথা বললাম। তো আমি বললাম যে আঙ্কেল নীলিমাকে অপারেশন থিয়েটারে নেয় নাই? বললো যে না বাবা 8টা থেকে অপারেশন, তো তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে কিছু প্রসিডিওর আছে, মেডিসিন দিতে হয় বা আদার্স কাজ থাকে, সেই কাজগুলো করতেছি, কিছুক্ষণ পরে নিবে। তো আমি তার বাবা আমার সাথে কিছুক্ষণ কথা বলার পরে দেখি একটু পরে অপারেশন থিয়েটারে বের হবে। রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখো ভালো, যে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ওয়ার্ড থেকে বের করার পর থেকে আমি তার পাশে ছিলাম যতক্ষণ অপারেশন থিয়েটারে নিচ্ছিল। আচ্ছা, ততক্ষণ আমি লক্ষ্য করে দেখেছি তার বাবা মা আত্মীয় স্বজন সবাই ছিল, কিন্তু মেয়েটা আমার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। আচ্ছা, তার সাথে আমার শুধুমাত্র একদিনের কথা, রক্তের পরিচয় কেউ না, কিন্তু আমি তার দিকে আমি লক্ষ্য করেছিলাম সে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি যখন অপারেশন থিয়েটারের কাছে গেল, আমি স্টাফ সবাই আমাকে চিনে, তো আমি মনে করলাম যে আমার দিকে মেয়েটা তাকিয়েছে, তার বাবা মা তো অপারেশন থিয়েটারে নেওয়ার আগে দোয়া করে দিতে পারে বা কথা বলতে পারে। তো আমি একটু সাইডে গেলাম, চলে আসলাম, তার বাবা মা দোয়া করে দিল, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আমি তখন ওখান থেকে চলে আসলাম, বাসায় গেলাম। সেদিনও পরের দিন সারাদিন কাটলো। তো তার অপারেশন সকাল 8টা থেকে প্রায় ডেফিনেটলি শেষ হওয়ার কথা দুপুর 1টা-2টার মধ্যে। তো আমি সেদিন 7টার মধ্যে আবার হসপিটালে আসলাম। আসার পরে দেখি তার বাবা আমার মন খারাপ, লবিতে বসে আছে যেখানে অ্যাটেন্ডেন্টরা বসে থাকে। তো আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল নীলিমার অপারেশনে কি খবর? কয় বাবা ভালো না, ডাক্তার বলছে যে একটু ক্রিটিক্যাল অবস্থা, লাইফ সাপোর্ট আছে। তো আমি তাকে বললাম যে আঙ্কেল আমি তো হসপিটাল চাকরি করে, আমি জানি যে পেশেন্টদের ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে সবাইকেই লাইফ সাপোর্টে রাখা হয়, তো হয়তো নীলিমাকে অপারেশন করার পরে লাইফ সাপোর্টে দিছে, সো এটা কোনো ব্যাপার না, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এখান থেকে সুস্থ করে ফিরে নিয়ে যেতে দেয়। তো বাবা তখন উনি বলে যে বাবা এটা সবার ক্ষেত্রে হয়, কিন্তু ডক্টর বলেছে যে একটু ক্রিটিক্যাল, অপারেশন একটু সমস্যা হয়েছে বা পেশেন্ট একটু ক্রিটিক্যাল আছে। তো আমি আমার মতো চলে গেলাম মন খারাপ করে, ডিউটি করলাম। একটু পর পর তার বাবার সাথে এসে কথা বললাম। ঠিক যখন রাত 11টা বাজে, তখন আমার সেকশনটা ছিল 1 ফ্লোর উপরে। তো সেখান থেকে কেউ যদি কাঁদে নিচ ফ্লোরে শোনা যায়। তো রাত 11টার দিকে আমি বুঝি যে একজন মানুষ কান্না করে, একজন না বেশ কয়েকজন মানুষ কান্নার শব্দ। আমি দৌড়ে আসলাম নিচে, এসে দেখি যে নীলিমার বাবা মা সবাই কান্না করে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আঙ্কেল কি খবর? আমি যেতেই তার বাবা আমাকে জড়ায় ধরলো, ধরে বললো যে বাবা ডাক্তার আবার বলেছে যে আশঙ্কা খুব খারাপ, আর শুধু আল্লাহর কাছে দোয়া করতে বলছে, তাদের হাতে কোনো কিছু নেই এখন। তো তখন আরো বেশি মন খারাপ হলো, আমি কাজে তেমন মনোযোগ দিতে পারলাম না। তারপরেও আমার যেহেতু জব করি সেক্ষেত্রে আমার কাজ করতে হয়, আমি চলে গেলাম আমার সেকশনে। একটু পর পর আসছিলাম, কথা বলছিলাম। তো এরকম করতে করতে রাসেল ভাই রাত প্রায় 3টা বাজে, আমি তখন ঘুমাইনি, জেগে আছি। হঠাৎ করে অনেক জোরে কান্নার আওয়াজ, অনেকগুলো মানুষ কান্না করে। আমি নিচে দৌড়ে আসলাম, এসে দেখি নীলিমার বাবা মা সবাই অনেক জোরে জোরে কান্না করে। আমি যেতেই তার বাবা আবার আমাকে জড়িয়ে ধরে বললো যে বাবা নীলিমার নেই। তখন আমিও তাদের সাথে জানি না, আমার অটোমেটিক্যালি চোখে পানি আসলো। আমি কিছুক্ষণ এমনিতে নীরবতার মধ্যে কাঁদলাম। কাঁদার পরে আমি আইসিইউর সামনে গেলাম, ও আইসিইউ ওয়ার্ডে ছিল। তো যাওয়ার পরে সিস্টারকে জিজ্ঞেস করলাম যে কি খবর, বলে যে না পেশেন্ট নেই, মারা গেছে। তো রাসেল ভাই সে মারা গেল। প্রতিনিয়ত পেশেন্ট এরকম মারা যায়, এগুলো দেখে অভ্যস্ত, কোনো সমস্যা হয় না। আর তার বাবা আমার কাছে কতক্ষণ সান্ত্বনা দেবো, কারণ আমি তাদের কেউ না, রক্তের সম্পর্কে কেউ না। তো তারা দিয়ে দেখি যে আত্মীয় স্বজন যারা আছে কান্না করতেছে। আমি পরে আমার ওখানে চলে গেলাম, মন খারাপ করে কোনো কাজে মন দিতে পারলাম না। সারাদিন সেদিন ডিউটিটা ওভাবেই কাটলো। তো আমি আবার এসে তার বাবাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল নীলিমাকে নিয়ে যাবেন কখন? বললো যে বাবা ভোরবেলা নিয়ে যাবে। তো ভোরের আশা আমিও থাকলাম, ওদের কাছেই ছিলাম, একটু পর আসতাম। বললো যে একটু পরে নিয়ে যাবে। তখন 5:30 বাজে অ্যাম্বুলেন্স আসলো, পেশেন্টকে ট্রলি করে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে নিয়ে যাই, তখন মানে মেন গেটের বাইরে আমিও তার সাথে গেলাম। যখন লাস্টটা বক্স থেকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছিল বা স্ট্রেচারে তুলে দিতে যাবে, তখন আমি রাসেল ভাই এখানে বলে রাখি যে আমি ওদের কাছে, ওদের আত্মীয়রা যেভাবে চলাফেরা করছে আমিও ঠিক সেভাবে ছিলাম। লাস্টটা যখন তুলে দেয় তখন আমি নীলিমার তার ঘাড়ের নিচে 1 হাত প্লাস পিঠের নিচে 1 হাত দিই। আর তখন আমার অঝরে চোখের পানি আসছিল, আমি কাঁদছিলাম। আমি জানি না কোন মায়ায় বা কেন। আমি অনেক পেশেন্ট দেখেছি, অনেক লাশ আমার হাতে নিয়েছি, কিন্তু এরকম কখনো হয়নি। আমি সেদিন কাঁদছিলাম। পরে তাকে কোলে করে তুলে যখন অ্যাম্বুলেন্সে দিলাম, সেদিন তারা নিয়ে চলে গেল যে যার মতো তাদের গ্রামে। আমি সেদিন রাতটা কষ্টেই কাটলো। পরের দিনে বাসায় গেলাম যখন, ভালোভাবে কাটলো না। প্রতিদিন প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাই, কিন্তু আমার সেদিন মাত্র 2 ঘন্টা ঘুম হয়েছে, দুপুর 2টা থেকে বিকেল 4টার পর ঘুম ভাঙার পরে মন খারাপ। একটা মানুষের নিয়ারেস্ট কেউ মারা গেলে যেমন মন খারাপ হয়, ঠিক তেমন। আর শুধু তার কথাই ভাবছিলাম বা এরকম। তো পরে 7টার দিকে আবার হসপিটালে গেলাম, যে ডিউটি করলাম। সেদিন একটু কাজের প্রেশার ছিল, প্রায় রাত 2টা পর্যন্ত অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এমনিতেই দিনে ঘুমাইনি, অনেক টায়ার্ড হয়ে পড়লাম। তো আমার কলিগকে আমি বললাম যে ভাই আমি তো খুব টায়ার্ড, সারাদিন ঘুমাইতে পারি না, আমি একটু ঘুমাবো। তো
আমি সে বললো যে আচ্ছা ঠিক আছে তুই ঘুমা, আমি একটু পরে ঘুমাবো, কাজ শেষের দিকে পাই। তো আমি ঘুমিয়ে পড়লাম রাসেল ভাই। রাত যখন 4টা বাজে, আমার মন মানে 4টা পরে আপ হবে, পরে ঘড়ির টাইম দেখেছিলাম। তো আমি সে সময় আমি স্বপ্নে দেখি যে নীলিমা আমাকে ডাকে। ও সরি রাসেল ভাই, এটা পরের দিনে ঘটনা। তো আমি নীলিমা আমাকে স্বপ্নের মধ্যে ডাকে যে ওমর তুমি একটু আসবা, তোমার সাথে আমার কথা আছে। তো আসলে ভাই এই কথা বলাতে আমার ঘুম ভেঙে যায়। আর স্বপ্নের মধ্যে আমার এই জিনিসটা মনে আছে, সে যেখানে আমরা বসে কথা বলেছিলাম সেখানে বসে আমাকে ডেকেছে। তখন আমি সাথে সাথে আমার সেকশনের দরজা খুলে আমি দৌড়ে সেখানে যাই এবং গিয়ে দেখি যে ওইখানে নীলিমা আমাদের হসপিটালে যে অপারেশনের সময় ড্রেস পরে নেওয়া হয় সেই ড্রেসটা পরে বসে আছে। তো আমি তার কাছে গিয়ে বলি যে এটা কিভাবে সম্ভব, তুমি এখানে কি করো, আর এভাবে তুমি আসলে কিভাবে? বলে যে তোমার সাথে কথা আছে, তার জন্য আমি এসেছি। তা আমি বলি যে কি কথা, বা তুমি কিভাবে আসলে, এটা সম্ভব হয় কিভাবে? তো বলে দেখো যে আমার সাথে যেদিন তোমার প্রথম দেখা হয় আমি তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি আমার দিকে তাকিয়েছিলে। আমি একটা মেয়ে, আমি জানি যে তোমার আমাকে পছন্দ হয়েছে বা তোমার আমাকে ভালো লেগেছে, তার জন্য তাকিয়েছিলে। কিন্তু এর মাঝে তুমি যখন একবার হেসেছিলে, তখন তোমার হাসিটা আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর তোমার হাসি। আর আমি এই দুনিয়াতে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাকে হয়তো আমার হায়াত নাই বা এই কারণবশত আমি এখান থেকে দুনিয়া থেকে চলে গেলাম, আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা বলি, আমার যখন দাফন করার জন্য আমাকে শেষ গোসল করা হচ্ছিল, আমাকে অঝোর পানি দিয়ে গোসল করেছে এবং সেগুলো পানি আমার শরীর থেকে মুছে দিছে। কিন্তু একটা যে তুমি যখন আমাকে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছিলে, তখন তোমার চোখ থেকে 3 ফোঁটা পানি আমার ফেসে পড়েছিল, আমার মুখের এদিকে চলে বা চোখের এদিকে। তো সে যতই পানি মুছুক, তোমার 3 ফোঁটা চোখের পানি সে বুঝতে পারেনি। আর তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন আমি কাঁদছিলাম, হয়তো আমার কোনো কারণে চোখ বন্ধ হয়, তাকিয়ে দেখি সে নাই। তখন আমি অনেক ভেঙে পড়ি, সেখানে একটু জোরে কান্না করি। তখন পাশে ওয়ার্ড থেকে সিস্টার এসে বলে যে ভাই কি হয়েছে। তো আমি তার কারোর সাথে কোনোদিন শেয়ার করিনি, আজকে প্রথম শেয়ার করলাম। সিস্টারকেও বলিনি, বললাম যে আমার একটু মন খারাপ, পারিবারিক সমস্যা, তো তাই আসছিলাম ভাই, ওদিকে ডক্টররা আছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে যান, ওদিকে যান। তখন রাসেল ভাই আমি আমার সেকশনে চলে আসি। লিসেনারদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ঘটনা আপনাদের কাছে ভয়ের কিনা তা আমি জানি না, তবে আপনাদের কাছে একটা অনুরোধ যে আজকে যারা লাইভে শুনছেন নীলিমার জন্য দোয়া করবেন। আর আজ থেকে হয়তো 20 বছর 30 বছর পরে যারা লাইভে শুনবে, তারা হয়তো এই মাধ্যমে তার জন্য দোয়া করবে, আর আল্লাহ তাকে যেন ভালো রাখে বা তাদের দোয়া যেন ভালো থাকে। এই জন্য আপনাদের মাঝে ঘটনা শেয়ার করলাম। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।